যে কোনো যুদ্ধই একদিন না একদিন শেষ হয়, তাই না? ইতিহাস তো তাই বলে। কিন্তু সত্যি কি যুদ্ধ শেষ হয়? প্রজন্মের পর প্রজন্ম সেই যুদ্ধের ক্ষত বুকে বয়ে নিয়ে বেড়ায়। দক্ষিণ আটলান্টিকের হিমেল বাতাসে এখনও নাকি ভেসে আসে বিস্ফোরণের গন্ধ। ফকল্যান্ডের পাথুরে উপকূলে ঢেউ আছড়ে পড়লে সে শব্দ অনেকের কাছে আজও গোলাগুলির শব্দের মতো শোনায়। সৈনিকেরা চলে গিয়েছেন, কেউ মৃত, কেউ হয়তো বেঁচে গেছেন। পুরনো বন্দুকের নলে মরচে ধরেছে, আর সেনাদের সেই ইউনিফর্ম ঠাঁই হয়েছে জাদুঘরে। কিন্তু যুদ্ধের স্মৃতি সে বড় ভয়ঙ্কর জিনিস। কোনো ইরেজার দিয়ে তা মুছে ফেলা যায় না। যুদ্ধের স্মৃতি সত্যিই ভয়ঙ্কর, প্রজন্মের পর প্রজন্মকে বয়ে বেড়াতে হয় নিয়ে। ফুটবল মাঠে ইংল্যান্ড আর আর্জেন্টিনা, দুটো দল নয় কিন্তু, শুধুমাত্র একদিকে ইতিহাসের বিজয় গাথা, অন্যদিকে অপমানের দীর্ঘ স্মৃতি। মাঝখানে শুধু একটি ফুটবল, যার গায়ে লেগে থাকে 4 দশকেরও বেশি সময়ের লড়াই, জেদ, অভিমান আর প্রতিশোধের স্পৃহা। এবার চলুন ময়দানের গল্প ছেড়ে একটু ইতিহাসের পাতা ছুঁয়ে আসি। কেন ইংল্যান্ড আর এই আর্জেন্টিনার ফুটবল ময়দান যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, সেটার দিকে তাকাতে গেলে জানতে গেলে জানতে হবে আমাদের ইতিহাসকে। দক্ষিণ আটলান্টিকের মানচিত্রে চোখ রাখলে দ্বীপগুলোকে প্রথমে গুরুত্ব দিতে ইচ্ছে করবে না। সমুদ্রের নীল জলরাশির মধ্যে ছড়িয়ে থাকা কয়েকটি পাথুরে বিন্দু মনে হবে। গাছপালা নেই, সেভাবে গাছপালা নেই বললেই চলে। জনসংখ্যা মাত্র কয়েক হাজার। পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে এগুলো হয়তো নিছকই কয়েকটি নির্জন দ্বীপ, অথচ ইতিহাস বড় অদ্ভুত। কখনো কখনো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধগুলোর বীজ লুকিয়ে থাকে সবচেয়ে ছোট ছোট ভূখণ্ডের অভ্যন্তরে। দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আর্জেন্টিনার উপকূল থেকে প্রায় এই ধরুন 500-600 কিলোমিটার দূরে অবস্থিত ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। আর্জেন্টিনার মানুষ এই দ্বীপগুলোকে বলে ইসলাস মালভিলাস। হ্যাঁ, ইসলাস মালভিলাস, বা সংক্ষেপে মালভিলাস। এই মালভিলাসই ব্রিটিশদের কাছে আবার ফকল্যান্ড আইসল্যান্ড। নাম দুটি আলাদা, কারণ ইতিহাসও তো আলাদা। আর্জেন্টিনার দাবি স্প্যানিশ উপনিবেশিক আমল থেকেই দ্বীপগুলোর মালিকানা তাঁদের। 1816 সালে স্পেনের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পর সেই অধিকারও উত্তরাধিকার সূত্রে আর্জেন্টিনার হাতেই আসে। 19 শতকের গোড়ায় তারা সেখানে প্রশাসনও গড়ে তোলে, কিন্তু 1833 সালে ব্রিটিশ নৌবাহিনী এসে আর্জেন্টিনার প্রশাসককে সরিয়ে দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। তারপর থেকে ফকল্যান্ড ব্রিটিশ শাসনের অধীনেই থেকে গেছে। স্বশাসিত এলাকা হলেও ব্রিটেনের নিয়ন্ত্রণে আর কি, যদিও স্বশাসিত এলাকা। এবং 2013 সালে গণভোটও হয়েছে যদিও। যাই হোক, সেটা একটা অন্য বিতর্ক। লন্ডনের যুক্তি ছিল যে সম্পূর্ণ আলাদা যুক্তি ছিল তাদের বক্তব্য, দ্বীপের বর্তমান বাসিন্দারা নিজেদের ব্রিটিশ নাগরিক হিসেবেই পরিচয় দিতে চান, সুতরাং তাদের আত্মনিয়ন্ত্রণের অধিকারই চূড়ান্ত। অন্যদিকে বুয়েনোস আয়ার্সের পাল্টা যুক্তি, যে ভূখণ্ড দখল করেই বসতি করা হয়েছে, সেই বসতির বাসিন্দাদের ইচ্ছা কি শেষ কথা হতে পারে? দুই দেশের এই তর্ক প্রায় 150 বছর ধরে রাষ্ট্রসংঘের টেবিল থেকে কূটনৈতিক বৈঠক সব জায়গায় ঘুরে বেরিয়েছে, কিন্তু কোনো স্থায়ী সমাধান বের হয়নি। মালভিলাস আর্জেন্টিনার কাছে একটি আবেগের নাম। এটা শুধু একটি দ্বীপপুঞ্জের নাম নয়, হারিয়ে যাওয়া ভূখণ্ডের স্মৃতি, অপমানের ইতিহাস এবং জাতীয় আত্মপরিচয়ের অংশ। 1982 সালের এপ্রিল মাসে সেই আবেগকেই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। আর্জেন্টিনার তখন সামরিক শাসন চলছে আর্জেন্টিনায় সে সময়। অর্থনীতি ভেঙে পড়েছে, দেশ দেউলিয়া হওয়ার পথে। মানুষের ক্ষোভ বাড়ছে, ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টা করছেন তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল লিওপোল্ডো গালতিওরি। তিনি জানতেন দেশের মানুষকে এক পতাকার নিচে নিয়ে আসার সবচেয়ে সহজ উপায় হলো একটি পুরনো ক্ষতকে আবার জাগিয়ে তোলা। 2 এপ্রিল ভোরে আর্জেন্টিনার সেনাবাহিনী ফকল্যান্ডে অবতরণ করেছিল আর কি। প্রায় কোনো রকম প্রতিরোধ ছাড়াই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ চলে এলো আর্জেন্টিনার হাতে।
বুয়েনোস আয়ার্সের রাস্তায় সেদিন উৎসবের মেজাজ এবং উৎসবে মেতে উঠেছিল সাধারণ মানুষ। কেউ পতাকা হাতে রাস্তায় নেচেছিল, কেউ কেঁদেছিল, কেউ বিশ্বাস করেছিল যে অবশেষে 150 বছরের অপমানের অবসান ঘটল। কিন্তু আটলান্টিকের ওপারে বসে থাকা ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন, আর সেই চ্যালেঞ্জের জবাব এসেছিল সমুদ্র পথে। ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে বড় নৌবহরগুলোর একটি দক্ষিণ আটলান্টিকের দিকে যাত্রা শুরু করেছিল। যুদ্ধজাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান সব মিলিয়ে শুরু হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেনের অন্যতম বৃহৎ সামরিক অভিযান। পরের 74 দিন পৃথিবী দেখেছিল এক অসম লড়াই। বরফ শীতল সমুদ্র, প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর নির্জন দ্বীপগুলোর হঠাৎ পরিণত হয়েছিল যুদ্ধক্ষেত্রে। বিস্ফোরণে কেঁপে উঠেছিল সমুদ্রের নীল জলরাশি, ডুবে গিয়েছিল যুদ্ধ জাহাজ, আকাশ থেকে ঝরেছিল বোমারু বিমানের বোমা বৃষ্টি আর আগুন। শত শত তরুণ সৈনিক, যাদের অনেকেরই বয়স 20 কোঠা পেরোয়নি, তারা আর কোনো দিন বাড়ি ফিরতে পারেনি। 14 জুন 1982 শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেছিল আর্জেন্টিনার সেনাবাহিনী। ফকল্যান্ড আবার ব্রিটেনের হাতে ফিরে গিয়েছিল। যুদ্ধ তো থামল, কিন্তু পরাজয়ের গ্লানি, কিছু পরাজয় মানুষের স্মৃতিতে রক্তের মতো মিশে থাকে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যায় অপমানের উত্তরাধিকার হয়ে। তারপর কোনো একদিন কোনো অপ্রত্যাশিত মঞ্চে সেই ইতিহাস নিজের ভাষা নিজেই বদলে ফেলে। 1986 সালের মেক্সিকো বিশ্বকাপের সেই ভাষা ছিল ফুটবল, আর তার চিত্রনাট্য লিখেছিলেন একজন ছোট্টখাট্ট চেহারার মানুষ। তার নাম দিয়েগো আর্মান্দো মারাদোনা। ইতিহাসের একটা মজার স্বভাব আছে জানেন তো, সে প্রতিশোধ নিতে খুব একটা তাড়াহুড়ো করে না, সে অপেক্ষা করে। 4 বছর অপেক্ষা করেছিল আর্জেন্টিনা। 1986 মেক্সিকো বিশ্বকাপ, অ্যাজটেকা স্টেডিয়াম, কোয়ার্টার ফাইনাল ম্যাচ মনে আছে নিশ্চয়ই আপনাদের। আর্জেন্টিনার সামনে সেই ইংল্যান্ড। ফুটবলের এই ম্যাচকে কেন্দ্র করে চারদিকে যুদ্ধের আবহ, যেন ময়দানে গোলাগুলি ছাড়া এক যুদ্ধ। ম্যাচের আগে সাংবাদিকরা বারবার ফকল্যান্ড যুদ্ধের কথা তুলেছিলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মারাদোনা খুব বেশি কথা বলেননি, অনেকটা নীরবই ছিলেন। পরে মাঠে তার উত্তরটা এসেছিল তার বাঁ পায়ের মাধ্যমে। প্রথমে ম্যাচের 51 মিনিটে এমন এক গোল যা পৃথিবীকে 2 অংশে ভাগ করে দিয়েছিল। কারো কাছে প্রতারণা, কারো কাছে প্রতিশোধ। সেদিন ম্যাচের পরে হ্যান্ড অফ গড বলে একটা বাক্যের জন্ম নিয়েছিল। এই প্রথম সেই শব্দ শোনা গিয়েছিল। ওই গোলের পরই ইংল্যান্ড ক্ষুব্ধ, উত্তেজিত, আর আর্জেন্টিনা উল্লসিত। গোটা পৃথিবীর ফুটবল প্রেমীরা সেদিন বাকরুদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু মারাদোনা তখনও তার ম্যাজিক শো শেষ করেননি। মাত্র 4 মিনিট পরে, ঠিক ম্যাচের 55 মিনিট হবে, তিনি যেন ঈশ্বরের কাছ থেকে ধার করা টাইম ফ্রেমে খেলতে শুরু করলেন। 55 মিনিটে বলটা নিজের অর্থে পেলেন। তারপর 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, যেন ম্যাজিক শো চলছে। প্রায় 60 মিটারের একটা স্বপ্নের দৌড়। ইংল্যান্ড ডিফেন্স ভেঙে চৌচির। এবার সামনে পিটার শিলটন, ইংরেজ বাহিনীর শেষ সৈনিক। তিনিও পরাস্ত হলেন। বল জালে জড়িয়ে গেল। বল পয়ে মাত্র 11 সেকেন্ডের একটা রূপকথার দৌড়। মারাদোনা তখন যেন একটা মানুষ নন, অতিমানবে পরিণত হয়েছেন। গোটা দেশের জমে থাকা রাগ, ক্ষোভ, অপমান আর যন্ত্রণা পায়ে নিয়ে ছুটে চলেছেন। সেদিন মারাদোনা শুধু গোল করেননি, একটা জাতির আত্মসম্মান ফিরিয়ে দিয়েছিলেন। তারপর বহু বছর কেটে গিয়েছে। মারাদোনা নেই, থ্যাচার নেই, গালতিয়েরিও নেই। উনিও ইতিহাসের চরিত্র হয়ে গেছেন সবাই। কিন্তু আশ্চর্য, ইংল্যান্ড আর আর্জেন্টিনা মাঠে নামলেই পৃথিবীর এখনও ফকল্যান্ডের কথা মনে পড়ে। কারণ কিছু যুদ্ধকে স্মৃতি থেকে মুছে ফেলা যায় না, প্রজন্মের পর প্রজন্ম তা মনে রেখে দেয়। ভারতীয়রা যেমন ভুলতে পারে না কার্গিল যুদ্ধের স্মৃতি, এগুলো আসলে উত্তরাধিকার সূত্রে পাওয়া স্মৃতি হয়ে যায়। এবার আবার বিশ্বকাপ 2026 সেমিফাইনাল ম্যাচ,
আবার যুদ্ধদান দুই দল, কিন্তু এবার আর মাঝ মাঠে দাঁড়িয়ে নেই মারাদোনা, দাঁড়িয়ে আছেন আরেক কিংবদন্তি, লিওনেল মেসি, যে মানুষটিকে সারা জীবন মারাদোনার সাথে তুলনা করা হয়েছে। মেসির সবচেয়ে বড় লড়াইটা কখনো প্রতিপক্ষের ডিফেন্ডারদের বিরুদ্ধে ছিল না, ছিল এক অদৃশ্য তুলনার বিরুদ্ধে। পৃথিবীর অন্যতম সেরা ফুটবলার হয়েও তাকে বারবার মাপা হয়েছে আরেক কিংবদন্তির মাপকাঠিতে। সম্ভবত এটাই মেসির জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। কিন্তু বিশ্বকাপের মঞ্চে ব্যক্তিগত পরিচয়ের চেয়েও বড় হয়ে ওঠে জাতীয় স্মৃতি। সেখানে মেসি আর শুধু মেসি নন, তিনি হয়ে ওঠেন আর্জেন্টিনার প্রতিনিধি, এক অসমাপ্ত ইতিহাসের বাহক। ইতিহাস বড় নিষ্ঠুর পরিচালক, শেষ দৃশ্যটা সে নিজেই লেখে। যদি মেসি গোল করেন, স্কোরবোর্ডে শুধু একটি সংখ্যা বদলাবে, কিন্তু আর্জেন্টিনার মানুষের মনে বদলে যাবে আরও অনেক কিছু। সেখানে হয়তো মুহূর্তের জন্য ফিরে আসবেন মারাদোনা, ফিরে আসবে মালভিলাস, ফিরে আসবে 1982 সেই পরাজয়ের গ্লানি। কারণ ফুটবল মাঝে মাঝে সময়কে উল্টো দিকে হাঁটতে শেখায়। ইতিহাস তখন আর নতুন করে লেখা হয় না, শুধু পুরনো ক্ষতগুলো আবার কথা বলতে শুরু করে। খেলার মাঠে রেফারি শেষ বাঁশি বাজাবেন, কেউ ফাইনালে উঠবে, কেউ হতাশ হয়ে দেশে ফেরার বিমান ধরবে। কিন্তু বিশ্বাস করুন, সেই রাতে ফকল্যান্ডের পাথুরে উপকূলে আটলান্টিকের ঢেউ আগের মতোই আছড়ে পড়বে। শুধু কোথাও না কোথাও কোনো এক আর্জেন্টাইন বৃদ্ধ হয়তো টিভির সামনে বসে ফিসফিস করে বলবেন, মালভিলাস, আমরা এখনও তোমাদের ভুলিনি। তখন বুঝবেন এই ম্যাচটা আসলে বিশ্বকাপের একটি সেমিফাইনাল ম্যাচ নয়, এটি 1982 সালের যুদ্ধের এমন একটি অধ্যায় যার লেখক আর জেনারেল লিওপোলদো গালতিওরি নন। লেখক সবুজ গালিচার উপর গড়িয়ে চলা একটি চামড়ার গোলক, যাকে পরিভাষায় ফুটবল বলে, আর তার কালি হলো সোনায় বাঁধানো একটি বাঁ পা। আজকের মতো এখানেই থামছি। প্রতিবেদনটি কেমন লাগলো তা নিচের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আবার ফিরে আসবো এরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেলা বিশ্লেষণ নিয়ে। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।